গত বছর ৭ অক্টোবর গাজা উপত্যকায় যে ভয়াবহ নির্মম আগ্রাসন আরম্ভ করেছিল ইসরায়েল তা এখনও চলমান। সময় গড়ানোর সাথে সাথে দখলদার বাহিনী যেমন যুদ্ধের পরিধি বাড়িয়েছে, তেমনি তীব্র পাল্টা প্রতিরোধের মুখেও পড়েছে। সাম্প্রতিক সময়ে দখলদার ইসরায়েল মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনের সাথে তীব্র সংঘাতে জড়িত। এর মাঝে জানা গেছে, গাজায় জায়নবাদী বাহিনীর ভয়াবহ গণহত্যা ও অপরাধযজ্ঞের প্রতিবাদে ইসরায়েলের একাধিক সামরিক অবস্থান লক্ষ্য করে বিস্ফোরক ভর্তি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছেন, সোমবার তেল আবিব থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আশকেলন শহরের একটি সামরিক ঘাঁটিতে দূরপাল্লার ইয়াফা কামিকাজের ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এছাড়া রাজধানী তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুকে টার্গেট করে আরেকটি ড্রোন হামলা চালানো হয়েছে বলেও জানান সারি। তিনি বলেন, এখন ইসরায়েল বিরোধী যুদ্ধের পঞ্চম পর্যায় চলছে এবং এ পর্যায়ের অংশ হিসেবেই সোমবারের ২ হামলা চালানো হয়েছে। এসব হামলায় পূর্ব নির্ধারিত লক্ষ্য বাস্তবায়িত হয়েছে বলেও জানান তিনি। ইয়েমেনের এই সেনা মুখপাত্র আরও বলেন, তার বাহিনী এ ধরনের অভিযান চালিয়ে যাবে এবং ইসরায়েলের সকল সামরিক ঘাঁটিতে আঘাত হানবে। গাজায় দখলদার বাহিনীর আগ্রাসন পুরোপুরি বন্ধ এবং উপত্যকার উপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলে না নেওয়া পর্যন্ত এ ধরনের অভিযান চলতে থাকবে বলেও জানান তিনি। ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের নিকটবর্তী জাফা এলাকায় আঘাত করার ২ দিন পর নতুন করে হামলা চালানোর খবর দিলেন ইয়াহিয়া সারি। ওই ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ ইসরায়েলি আহত হয়েছিল। এদিকে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ২৪ ডিসেম্বর মঙ্গলবার ভোরের দিকে ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি ভূখণ্ড পার হওয়ার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য প্রাথমিকভাবে পাওয়া যায়নি। আবার অতি সম্প্রতি ইসরায়েলে হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। তারা বলেছে, ইসরায়েলের অভিযানের ঘোষণায় হুথি যোদ্ধারা ভীত নয়। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি আইন প্রণেতাদের জানিয়েছেন, তিনি দেশটির সেনাবাহিনীকে ইয়েমেনে হুথিদের অবকাঠামো ধ্বংস করার নির্দেশ দিয়েছেন। এরপরই হুথি কর্মকর্তারা ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। সত্য বেশি দিন চাপা থাকে না, কথাটি এবার সত্য প্রমাণিত হল নেতানিয়াহুর দেশের ক্ষেত্রে। ইরানের রাজধানী তেহরানে গত ৩১ জুলাই গুপ্ত হত্যার শিকার হন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। সে সময় এ হত্যাকাণ্ডের জন্য ইরান ও হামাস সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করে, কিন্তু তখন দেশটির পক্ষ থেকে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এই বিষয়ে মন্তব্য করতেই রাজি হয়নি। দীর্ঘ সময় হানিয়া হত্যা প্রসঙ্গে মুখে কুলু পেটে থাকার পর সম্প্রতি এই হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এর মাধ্যমে এই প্রথম হামাসের সাবেক শীর্ষ নেতাকে হত্যার দায় স্বীকার করল বর্বর ইসরায়েল। সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইসরায়েল কাটজ বলেন, গত কয়েকদিন ধরে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে হুথি বিদ্রোহীরা। আমি আমার বক্তব্যের শুরুতে তাদের পরিষ্কারভাবে বলে দিতে চাই যে আমরা ইতিমধ্যে হামাসকে পরাজিত করেছে, হিজবুল্লাহকে পরাজিত করেছে, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসমূহের ক্ষতি সাধন করেছে, তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থা ধ্বংস করেছে এবং সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের নেতৃত্বাধীন সরকারকে গদিচ্যুত করার মাধ্যমে শয়তানের অক্ষে গুরুতর আঘাত এনেছে। এখন বাকি আছে কেবল হুথি বিদ্রোহীরা। যেভাবে আমরা আমাদের অন্যান্য শত্রুদের দমন করেছে, হুথি বিদ্রোহীদের ক্ষেত্রেও সেই একই পরিণতি ঘটবে। তিনি বলেন, আমরা হুথিদের কৌশলগত সব অবকাঠামো ধ্বংস করব, আর অতীতে যেভাবে আমরা তাদের নেতাদের খতম করেছে, যেমন তেহরানে হানিয়া, গাজায় সিনোয়ার এবং লেবাননে নাসরুল্লাহর সঙ্গে আমরা যা করেছে, সানা এবং হুথি বিদ্রোহীদের সর্বোচ্চ নেতা হদিদার সঙ্গেও আমরা তাই করব। ইসরায়েলি দৈনিক হারেটসের প্রতিবেদনের বরাতে জানা যায়, ২ দিন আগে হুথি গোষ্ঠী ইসরায়েলের কার্যত রাজধানী তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর এই কথা বললেন ইসরায়েল কাটজ। চলমান হামলাগুলোর প্রসঙ্গে কাটজ বলেন, এই দিনগুলোতে যখন হুথি সন্ত্রাসীরা ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, এমন সময় আমি একটি স্পষ্ট বার্তা দিতে চাই। আমরা হুথি সন্ত্রাসী সংগঠনকে কঠোর হামলা চালিয়ে পক্ষাঘাতগ্রস্ত করে দেব।
উল্লেখ্য যে গাজায় ইসরায়েলের হামলার প্রতি সংহতি প্রকাশ করে হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে আন্তর্জাতিক জলপথে ইসরায়েলি কার্গো জাহাজ বা তেল আবিবের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজগুলোকে হামলা চালিয়েছে। গাজায় আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত অপারেশন চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছে তারা। সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুথি যোদ্ধারা ইসরায়েলের সাথে তীব্র পাল্টাপাল্টি সংঘাতে লিপ্ত রয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর এমন হুমকি স্বাভাবিকভাবেই উত্তেজনার পারদ চূড়ায় পৌঁছে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। তুরস্কের এরদোয়ান সরকার সিরিয়ায় সশস্ত্র বিরোধীদের সর্বাত্মক সমর্থন করে নিজের সামর্থ্যের বাইরে গিয়ে এমন এক পরিস্থিতি তৈরি করেছে যার ফলে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধও তীব্রতর হওয়ার আশঙ্কা তৈরি করা হচ্ছে বলে মার্কিন সাময়িকী ফরেন পলিসি এক প্রতিবেদনে জানিয়েছে। অনেক পর্যবেক্ষক মনে করেন সিরিয়ায় এরদোয়ানের কর্মকাণ্ডগুলোকে আগুন নিয়ে খেলার সাথে তুলনা করাটাও যথেষ্ট হবে না, কেননা তুরস্কের ভূমিকা মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্বিগ্ন করেছে, কারণ এরদোয়ান সম্ভবত সিরিয়া সমস্যার কিছু অংশ সমাধানের জন্য তুরস্কের ভূমিকাকে তুলে ধরার জোর চেষ্টা করছেন, যা কিনা এই অঞ্চলকে আরও বেশি অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে। সিরিয়ার ঘটনাবলীর ব্যাপারে তুরস্ক হচ্ছে আমেরিকা ও ন্যাটোর মূল সহযোগী। কেউ কেউ এটা মনে করেন পাশ্চাত্যকে সহযোগিতা করার বাইরে তুরস্কের নিজেরও কিছু লক্ষ্য রয়েছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিস এর তুর্কি বিষয়ক সিনিয়র গবেষক সিনান জাইদি এর লেখা একটি প্রতিবেদন ফরেন পলিসি প্রকাশ করেছে। প্রতিবেদনে সিরিয়ায় আধিপত্য বিস্তারকারী তাহরির আশাম সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্বে সশস্ত্র বিরোধীদের প্রতি তুর্কি সরকারের সমর্থনের কথা উল্লেখ করে বলা হয়েছে, তুরস্কের কর্মকাণ্ড থেকে মনে হয়েছে দেশটির কর্মকর্তারা অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল, যদিও তাদের এ কাজ ছিল অনেক বেশি ঝুঁকিপূর্ণ। ইসনার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, লেখক সিনান জাইদি এই প্রতিবেদনে সিরিয়া পরিস্থিতির দ্রুত পরিবর্তনের কথা উল্লেখ করে বলেছেন যে মনে হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সিরিয়ার ভবিষ্যৎ রাজনীতিতে আধিপত্য বিস্তার করতে চান। এই প্রতিবেদন অনুসারে মনে হচ্ছে আঙ্কারা হায়াত তাহরির আশামকে সিরিয়ার ক্ষমতা নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত করছে। তুরস্ক এই গোষ্ঠীটিকে এমন একটি সংগঠন হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে যারা এই আমলাতান্ত্রিক সরকার গঠন করতে পারবে, আইন শৃঙ্খলা বজায় রাখতে পারবে এবং সিরিয়ার বিচিত্র জনগোষ্ঠীর সেবা করতে পারবে। এ কারণে আঙ্কারা ন্যাটো জোটের সদস্য হিসেবে তাহরির আশামকে অস্ত্র দিয়ে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে। এই বিশ্লেষকের মতে এরদোয়ান উত্তর সিরিয়ায় কুর্দিদের স্বায়ত্তশাসিত অঞ্চলকে ধ্বংস করার চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য তাহরির আশামের নেতা আবু মোহাম্মদ আল জুলানিকে ব্যবহার করতে চাইছে। সিরিয়া ভূখণ্ডের এই উত্তরাঞ্চলটি সিরিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি এবং সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের নিয়ন্ত্রণে রয়েছে, যাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করে। কিন্তু তুরস্ক সরকার এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে তাদের জন্য হুমকি বলে মনে করে। তুর্কি বিষয়ক বিশ্লেষক ও লেখক সিনান জাইদি তার প্রতিবেদনে আরও বলেছেন যে কুর্দিদের উপর চাপ তীব্রতর করার পেছনে এরদোয়ানের আসল লক্ষ্য তার সরকারের অর্থনৈতিক ব্যর্থতা থেকে তুর্কি নাগরিকদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়া। বর্তমানে সিরিয়ায় তুরস্কের 16,000 থেকে 18,000 সৈন্য মোতায়েন রয়েছে এবং তারা সীমান্তে কুর্দি বিদ্রোহীদেরকে দমন করার চেষ্টা করছে। লেখক তার প্রতিবেদনে এরদোয়ানের অত্যাধিক আত্মবিশ্বাসের কথা উল্লেখ করে বলেছেন, সিরিয়ায় তুরস্কের আগ্রাসন অনেক বড় বিপদ সৃষ্টি করতে পারে। এটা শুধুমাত্র সিরিয়ার জন্য নয়, সমগ্র অঞ্চলের জন্য বিপজ্জনক। এ বিষয়টি উপেক্ষা করা হলে তা দীর্ঘমেয়াদী বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে।